বিগ স্টোরিতে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবারতী। আজ এমন কথা, এমন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যেগুলো প্রতিদিনকার রাজনৈতিক কচকচানি, রাজনৈতিক তরজা, বিতর্ক, অভিযোগ, অনুযোগ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। কারণ প্রশ্ন যখন দেশ নিয়ে হয়, প্রশ্ন যখন সিকিউরিটি নিয়ে হয়, প্রশ্ন যখন জাতীয় নিরাপত্তা নিয়ে হয়, তখন আমাদের মনে সবার আগে একটাই কথা আসে, তা হচ্ছে নেশন ফার্স্ট। দেশ থাকলে আমরা থাকবো, আমরা থাকলে এগুলো তো থাকবে। মানুষের অস্তিত্বের ভিত সেটা যার ওপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে তার মাতৃভূমি। আমি যদি আমার দেশকে আমার মা মনে করি, আমি যদি মনে করি যে এই বাংলা, এই বঙ্গভূমি আমার কর্মক্ষেত্র, আমার জন্মক্ষেত্র, তাহলে তার সুরক্ষা নিয়ে ভাবা, তার সুরক্ষা নিয়ে কথা বলা, এটা আমার নৈতিক অধিকার এবং অবশ্যই ডিউটির মধ্যে পড়ে। আজকে এতগুলো কথা কেন বলছি? কারণ আজকে একটা গ্রেপ্তারি দেখলো বাংলা। এই গ্রেপ্তারি দরকার ছিল বহুদিন আগে, রং না দেখে এই গ্রেপ্তারির প্রয়োজন ছিল, যেটা আজকে এই বাংলায় পরিবর্তনের সরকার আসার পর হলো। বর্ধমান থেকে গ্রেপ্তার হলো এক জৈশ জঙ্গি, যে জঙ্গির টার্গেট ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানের রেনেসা হাউজিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হলো এই ব্যক্তিকে, যার নাম হামিম মণ্ডল। এ সাধারণ অপরাধী নয়, না তোলাবাজও নয়, কুখ্যাত পাকিস্তানি উগ্রপন্থী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সরাসরি সক্রিয় ক্যাডার। জম্মু কাশ্মীরে সজ্জাদ ভাট মডিউল তার সঙ্গে সরাসরি যুক্ত। তথ্যগুলো গভীরভাবে দেখুন, বুঝুন, ভাবুন। কেন বলছি আজকে এই কথাগুলো? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের সঙ্গে সিক্রেট এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখা এক জঙ্গি বহাল তবিয়তে বর্ধমানের একটি বহুতল আবাসন কমপ্লেক্সে গা ঢাকা দিয়ে বসেছিল আর রেগুলার করছিল জিম। এসটিএফ সূত্রের খবর, গত 20 দিনেরও বেশি সময় ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি মুহূর্তের গতিবিধি, নিরাপত্তা ব্যবস্থা, সফরের রুট ম্যাপের ওপর নজর রাখছিল এই হামিম মণ্ডল। কিভাবে সম্ভব হচ্ছিল? বর্ধমান থেকে মুখ্যমন্ত্রীর সফর সূচি তার ফোনে কি করে এই আপডেট আসছিল? এটাও শোনা যাচ্ছে যে নিউ টাউনে মুখ্যমন্ত্রীর বাড়ি যে চিনার পার্কে, সেখান থেকে কিছুটা দূরে, ঢিলছড়া দূরে, এ নাকি আরও একটা বাড়িতে থাকতো। মাঝে মাঝে সেখানেও তাকে দেখা গিয়েছে। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সফরের বিবরণ যখন বর্ধমানের কোনো আবাসন থেকে পাকিস্তানে পাচার হতে থাকে, তখন আমরা চোখ বন্ধ করে থাকতে পারি? মামুলি ঘটনা বলতে পারি, ছোট্ট ঘটনা বলতে পারি, বিচ্ছিন্ন ঘটনা বলতে পারি, উড়িয়ে দিতে পারি? না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘস্থায়ী গভীর নেটওয়ার্কের অংশ। স্থানীয় গোয়েন্দা সংস্থা তারা এর আগেও আমাদের এই কথা বলেছে। আজকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে কথা বলছি, বা মাননীয় সাংসদ শিশির অধিকারীর সঙ্গে কথা বলছি, তারা তো এই কথা বলছেন, বারবার বলছেন। এর আগেও শুভেন্দু অধিকারীকে এই রকম বেশ কিছু হামলার থ্রেট দেওয়া হয়েছে। আইএসআই, জৈশ-ই মোহাম্মদ, জামাতুল মুজাহিদিন, বাংলাদেশ, আইএসআইএস কিংবা আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীগুলো বাংলার মাটিকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে। কিভাবে করলো তারা? কেন করলো তারা? বাংলা কেন তাদের কাছে সেফ করিডোর হলো, বা বাংলা কেন তাদের ঘাঁটি গাড়ার আস্তানা হলো? মুখ্যমন্ত্রীর একটা প্রতিক্রিয়া শোনাই, তাহলে হয়তো খানিকটা বুঝতে পারবেন। দেখুন কি বলেছেন জৈশ নিয়ে মুখ্যমন্ত্রী। কালকে এসটিএফ বলবে, আপনি কালকে শুনবেন। আবার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমোরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলে দেবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। এসটিএফ যখন আগামীকাল এটা নিয়ে প্রেস কনফারেন্স করবে, তখন আমরা অন্তত এই অপেক্ষাটুকু করি। কিন্তু কিছু তথ্য আমরা আমাদের মতো করে বার করার চেষ্টা করেছি। এই হামিম মণ্ডলকে মন্তেশ্বরের কুলুট গ্রামের এক তরুণ, 24 বছর বয়স, জঙ্গি হয়ে গেল। দুবাই এবং বালুচিস্তান হয়ে পাক আইএসআই এবং জৈশ-ই মোহাম্মদের ভয়ঙ্কর জালে জড়িয়ে পড়ল।
2019 সালের পুলওয়ামা হামলার চক্রান্তের সঙ্গে সাজ্জাদ ভাট সে যুক্ত ছিল, সেই মডিউল কিন্তু আজও কাজ করছে, এটা আবারও প্রমাণিত। বারবার দেশের যে কোনো প্রান্তে জঙ্গি হামলা তদন্ত বা ধরপাকড় হলে তার আজ এসে কেন পশ্চিমবঙ্গের মাটিতে লাগে? কেন পশ্চিমবঙ্গ, কেন সেফ করিডোর ছিল পশ্চিমবঙ্গ? এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী? নেশন ফার্স্ট এটা ভেবেছিল বিজেপি সরকার, এটা ভেবেছে কেন্দ্রের সরকার, কিন্তু বিগত সরকার ভেবেছিল কি? দেখুন, অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএমকে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং, কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয়, ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাইতে, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম যে হ্যাঁ, নেশন ফার্স্ট, দেশ সুরক্ষিত থাকলে সবাই থাকবে, রাজনীতি থাকবে, দেশ থাকবে, আপনি আপনার প্রফেশনে থাকবেন, ইনি ওনার প্রফেশনে, ইনি ওনার প্রফেশনে থাকবেন, আমরাও পাবলিক ফিল্ডে থাকবো, দেশ তো আগে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই জঙ্গি দমন এবং রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তারা। শুভেন্দু অধিকারীর এই অনমনীয় মনোভাবের কারণে জৈশ-ই মোহাম্মদের মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর বাংলায় নেটওয়ার্ক বিস্তার বাধাপ্রাপ্ত হয়েছে। অনুপ্রবেশ চুক্তি, সীমান্ত সুরক্ষায় রাজ্য এবং কেন্দ্র সরকারের কাঁটাতার দেওয়ার ভাবনাকে ভালো চোখে দেখেনি বাংলাদেশ। বদলের বাংলাদেশে পাক যোগের নানা তথ্য ইতিমধ্যে উঠে এসেছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্যতাও নজরে আন্তর্জাতিক মহলে। বাংলাদেশের মাটিকে ছুঁয়ে মৌলবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই তথ্য স্পষ্ট। আর এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখনই এখানে এসেছেন, তখনই এইটা নিয়ে বার্তা দিয়ে গিয়েছেন, বলেছেন যে এই দাদাগিরি আর চলবে না। এতদিন কাঁটাতার ছিল না, অনুপ্রবেশ হয়েছে, বাংলা বারুদের বুকে দাঁড়িয়েছিল, বারুদের ওপর দাঁড়িয়েছিল, কিন্তু আজকের দিনে এই পুরো পরিস্থিতির বদল হয়েছে। আর রাগ এখানেই মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে, রাগ এখানেই জঙ্গি গোষ্ঠীগুলোর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরে, রাগ এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে। কারণ এই জঙ্গি মডিউলগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে, কাজ করতে পারছে না, তারা ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে। বর্ধমানের রেনেসা হাউজিং টাউনশিপ, এখান থেকে এসটিএফ এবং বর্ধমান পুলিশের এসওজি যৌথ অভিযান চালিয়ে হামিম মণ্ডলকে জালে তুলল। জিম থেকে জেলে ধৃত জঙ্গির বিরুদ্ধে বর্ধমান থানায় 1096/226 এই নাম্বার ধারায় মামলা করা হলো। ভারতীয় ন্যায় সংহিতার 61 এবং 152 নম্বর ধারা সহ ফরেনার্স অ্যাক্ট, ইমিগ্রেশন এবং মাইগ্রেশন অ্যাক্ট এবং তথ্য প্রযুক্তি আইনে চরম ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তদন্তে কি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো? গত 3 মাস ধরে হামিম বিভিন্ন সিক্রেট অ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এক্স অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি পাকিস্তানের হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখছিল। রাজ্যের বিভিন্ন পলিটিক্যাল বক্তব্য, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, ভিআইপিদের মুভমেন্ট প্রতিনিয়ত ওপারে পাচার করছিল সে। এই হামিম কিভাবে এত দূর পৌঁছালো, তার পিছনের ইতিহাস খুব স্বাভাবিকভাবে সেটা এখানে চর্চায়। হাওড়া এবং দুবাই যোগ একটু বলি। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে যে হামিম এবং তার বাবা দীর্ঘদিন ধরে হাওড়ার উত্তর পিলখানা এলাকার একটি গেঞ্জি বা পোশাক কারখানায় কাজ করত। সাধারণ এক শ্রমিক হিসেবে কাজ করার আড়ালে চলছিল তার উগ্রপন্থায় দীক্ষিত হওয়ার কাজ। হামিমের এই নেটওয়ার্কের মূল যোগসূত্র গিয়ে পৌঁছয় সাজ্জাদ আহমেদ ভাটের কাছে। কে এই সাজ্জাদ ভাট? 2019 সালের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর হামলার ঘটনা, 40 জন বীর জওয়ান শহীদ হলেন সেখানে। সেই হামলায় ব্যবহৃত মারুতি সুজুকি ইকো গাড়িটির মালিক ছিল এই সাজ্জাদ ভাট। এনআইএ তদন্ত শুরু করতে, এনআইএর হাত থেকে বাঁচতে আত্মগোপন করে আনুষ্ঠানিকভাবে জৈশ-ই মোহাম্মদের আফজল গুরু স্কোয়াডে যোগ দেয়। পরবর্তীকালে 2019 সালের 18 জুন দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের মারহামা এলাকায় সেনার এনকাউন্টারে এই সাজ্জাদ ভাট খতম হয়। কিন্তু খতম হয়নি তার তৈরি নেটওয়ার্ক, সাজ্জাদ ভাট মডিউল। 2015 সাল থেকে সাজ্জাদ দুবাইয়ে বসে বালুচিস্তানের ফারুক গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের খাটিয়ে সদস্য সংগ্রহের কাজ শুরু করছিল। আর সেই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে হাওড়ার এই গেঞ্জি কারখানার শ্রমিক হামিম মণ্ডলের সঙ্গে পরিচয় হলো এই মডিউলের। ভাবুন একবার,
পরিস্থিতি কতটা মারাত্মক। হাওড়ার একটি কারখানায় বসে কাজ করছে এক যুবক, তার সঙ্গে ডিজিটাল মাধ্যমে বালুচিস্তান, দুবাই, পাকিস্তান এই নেটওয়ার্কগুলো যুক্ত হচ্ছে। জৈশের স্লিপার সেলের সদস্য তৈরি হয়ে যাচ্ছে। আর বর্ধমানে এই আধুনিক আবাসন, সেখান থেকে অ্যারেস্ট করা হচ্ছে এক জঙ্গিকে। রাজ্যের যারা ভিআইপি রয়েছেন, যে প্রতিক্রিয়াগুলো আসছে, খুঁটি নাটি যাবতীয় তথ্য, পলিটিক্যাল বিভিন্ন রকমের তথ্য, সেগুলো সংগ্রহ করছে। রাজ্যের মন্ত্রী উমেশ রায় মন্ত্রী হবার পরে তার কাছে আন্তর্জাতিক নাম্বার থেকে ফোন আসে। নিজেকে পাকিস্তানি এজেন্সির লোক পরিচয় দিয়ে বিশাল অঙ্কের টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে ছেলেকে অপহরণ করার হুমকি দেওয়া হয়। শুধু হুমকি নয়, হাওড়ার পিলখানায় তার দলীয় কার্যালয় ছবি তুলে পাঠায় জঙ্গিরা। মন্ত্রী পুলিশে অভিযোগ জানালে এসটিএফ তদন্তে নামে এবং সেই তদন্তের সূত্রে বর্ধমানের এই আস্তানার হদিশ। প্রশ্ন উঠছে, কারা এদের শেল্টার দিচ্ছে? কে এদের হাতে অস্ত্র বা রসদ পৌঁছে দিচ্ছে? অবসরপ্রাপ্ত সেনা কর্তা দীপ্তাংশু চৌধুরী কি বলছেন দেখুন। বর্ধমানে রেনেসাঁ পার্ক যেটা দেখাচ্ছেন রাস্তার ওপর, একদম সেইখানে এতদিন ধরে জঙ্গি অথবা জঙ্গিদের সঙ্গে যুক্ত কিরম ভাবে আছে, কারা এদের শেল্টার দিচ্ছে, এক লজিস্টিক্স কারা পৌঁছচ্ছে, তো এরা কোথা থেকে অর্থ পাচ্ছে, কে অস্ত্র পৌঁছচ্ছে? কারণ অস্ত্র নিয়ে যারাই বাংলাদেশ বর্ডার থেকেও ক্রস করবে না, অথবা কাশ্মীর থেকে যদি আসে ট্রেনিং নিয়ে আসে, তারাও অস্ত্র নিয়ে আসবে না। তো এখানে কেউ না কেউ স্লিপার এজেন্টস আছে। ওই 0.5 ফ্রন্ট, পশ্চিমবাংলায় এরকম 0.5 ফ্রন্ট অনেক। অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের এই উদ্বেগ অত্যন্ত যুক্তিযুক্ত, কারণ কোনো বিদেশি বা ভিন রাজ্যের উগ্রপন্থী একাকী কোনো রাজ্যে এসে দীর্ঘদিন ধরে এইভাবে টিকে থাকতে পারে না। তার জন্য কি কি লাগে? পরিচয়পত্র লাগে, ঘর ভাড়া লাগে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা লাগে, স্থানীয় কিছু মদত লাগে। হাবিব মণ্ডল যখন বর্ধমানে রেনেসাঁ হাউজিংয়ে থাকতো, তখন কে তাকে সে ঘর পেতে সাহায্য করল? মন্তেশ্বরে তার পরিবার কতটা জানতো? তাকে কি রাজনৈতিক কোনো আড়াল দেওয়া হচ্ছিল? কাকা বলছে ভাইপো এরকম করতেই পারে না। আর যে জিম থেকে তাকে অ্যারেস্ট করা হলো, সেই জিমের ওনার কি বলছে দেখুন। সম্ভব ছিল আমার, তার কোনো অ্যাক্টিভিটিতে কিচ্ছু নেই, মানে এত শান্ত শিষ্ট ছেলে, আপনি সেটা দেখে ভাবতে পারবেন না সে এরকম একটা কাজ করতে পারে। আপনি দেখে কেউ বুঝতে পারবে না ওকে, কথা বললে বোঝাই যাবে না 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 না, একদম মানে নর্মাল কথাবার্তা, আর খুবই ভদ্র, মানে এত ভদ্র ছেলে আপনি বলবেন বাহ ভাই এত সুন্দর ছেলে, না আপনি নিজেই বলবেন বাহ খুব ভালো ছেলে, মানে এরকম ব্যাপার। কিন্তু আমরা আজকে নিউজটা দেখে তো আমরা শক হয়ে গেলাম, এরকম হতে পারে। আমরা এইটুকু জানি কি যারা এখানে ফ্ল্যাট রেন্টে বা কিছু দেয়, তো তার পুলিশ ভেরিফিকেশন হয়। কেন কি আমি সেই জন্য কোম্পানির একটা নোটিশ আপনাদেরকে দেখালাম, এখানে পরিষ্কার লেখা আছে কেউ যদি ফ্ল্যাট রেন্টে দেয় তো কিন্তু তাকে পুলিশ ভেরিফিকেশন করাতেই হবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা অ্যাডমিশনে পুলিশ ভেরিফিকেশন করাতে পারবো না? আমরা দেখছি রেনেসাঁই থাকে, চলো দিয়ে দেবে, অসুবিধা নেই। এইবার এইখানে একটা কথা না বললেই নয়, এই বর্ধমান জেলা এর আগেও এই ধরনের অপরাধমূলক কাজকর্মের সাক্ষী। যদি খুব স্পষ্টভাবে বলি তাহলে বর্ধমানে ঘটে গিয়েছিল খাগড়াগড়ের ঘটনা। আর এই যে রেনেসাঁ হাউজিংয়ের কথা বলছি, এখান থেকে খাগড়াগড়ের দূরত্ব কতটা? মাত্র 4.1 কিলোমিটার। মানে ধরুন গাড়িতে যদি একটু বেশি স্পিডে চালান তাহলে 10 মিনিট। খাগড়াগড়ের নামটি ভারতের কাউন্টার টেররিজম মানচিত্রে কেন এত কুখ্যাত? 2014 সালের 2রা অক্টোবর কেউ বলেননি দুর্গাপুজোর অষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ের একটি ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। এনআইএ তদন্তে নামলো, তারা জানতে পারলো যে বাংলাদেশ ভিত্তিক নিষিদ্ধ সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ জেএমবির একটি বিরাট ঘাঁটি তৈরি হয়েছে এখানে। ঘড়ির টাইমার ব্যবহার করে দেদার আইডি এবং বোমা বানানো চলছে ভারত এবং বাংলাদেশের নাশকতা চালানোর জন্য। খাগড়াগড় মামলায় এনআইএর বিশেষ আদালত 31 জনের বেশি আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় এবং অধিকাংশ প্রধান চক্রান্তকারীকে সাজা দেয়। 2019 সালের অগাস্টে 19 জন অভিযুক্ত, যার মধ্যে 4 জন বাংলাদেশি সাজাপ্রাপ্ত হয়। 2021 সালে মূল চক্রান্তকারী এবং জেএমবি নেতা কাউসার ওরফে বোমা মিজানকে 29 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2022 সালের জুনে জেএমবির অন্যতম শীর্ষ নেতা মুসা ওরফে মোহাম্মদ মসিউদ্দিন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এনআইএ আদালত। কিন্তু প্রশ্ন হলো, খাগড়াগড় বিস্ফোরণের 1 দশক পরেও সেই খাগড়াগড় থেকে মাত্র 4 কিলোমিটার দূরে কিভাবে আবার একটি আন্তর্জাতিক জঙ্গি মডিউলের সক্রিয় সদস্য দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকতে পারে?
যারা বলতে চান যে আজ বর্ধমানের এই ঘটনা একটা বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা, তাদের জন্য কয়েকটা ঘটনার কথা বলি, তুলে ধরি। কেন বারবার বলছি? পশ্চিমবঙ্গ বাম আমলে যেটা ছিল, শ্রমিক ভট্টাচার্যের কথায়, বাম আমলে যেটা ছিল এতদিন ধরে, যে তারা এটাকে করিডোর হিসেবে ব্যবহার করেছে, আর তৃণমূল জমানায় এই পশ্চিমবঙ্গকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে জঙ্গিরা। কিন্তু আজকে দিন বদলেছে, হয়তো জঙ্গিরা এই রাগ থেকে, এই ক্ষোভ থেকে, যে তাদের কার্যক্রম বাধাপ্রাপ্ত হচ্ছে বিজেপি সরকার আসার পরে, রেগে যাচ্ছে তারা। আর সেই ঘটনা দেখছেন তো, দেখতে পাচ্ছেন তো কি ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা গ্রেপ্তারি। জানি না আগামীকাল এসটিএফ এর যে প্রেস কনফারেন্স আসবে সেখান থেকে আরো নতুন কোনো তথ্য সামনে আসবে কিনা, কত বড় প্ল্যান ছিল, কত বড় চক্রান্ত ছিল, আর কি কি ভেবে রেখেছিল নাশকতা চালানোর জন্য। পশ্চিমবঙ্গে জঙ্গি এবং উগ্রপন্থী কার্যকলাপের অতীত ইতিহাস এবং বিভিন্ন অভিযানে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যগুলোর দিকে একটু চোখ বোলাই চলে। কিভাবে একাধিক আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য সংগঠন এ রাজ্যে তাদের ডেরা তৈরি করেছিল। 2014 সালে 2রা অক্টোবরের কথা আপনাদের বললাম। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, সেই সময় সেই জঙ্গি গোষ্ঠী তারা শিরোনামে এসেছিল। একটা বিরাট বোমা কারখানার হদিশ পাওয়া গেল, আন্তর্জাতিক সীমান্ত পারের সুগভীর জঙ্গি যোগ উন্মোচিত হলো। এরপর 2020 সাল 29শে জানুয়ারি বিহারের বোধগয়া বিস্ফোরণ কাণ্ডের মূল চক্রান্তকারী জেএমবির পশ্চিমবঙ্গ প্রধান আব্দুল করিম, মুর্শিদাবাদের সুতি থেকে গ্রেপ্তার করা হলো তাকে, এসটিএফই গ্রেপ্তার করলো। আর ওই বছরেরই 19শে সেপ্টেম্বর জাতীয় তদন্তকারী সংস্থা একযোগে গভীর রাতে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের ডোমকল এবং রানীনগর থেকে বিপুল বিস্ফোরক সহ 9 জন সক্রিয় আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করলো। উগ্রপন্থীদের পাশাপাশি আন্তঃরাজ্য অপরাধীদের আস্তানা হিসেবেও বিভিন্ন এলাকায় ব্যবহৃত হয়েছে। 2021 সালে 9 জুন পাঞ্জাবের 2 পুলিশ অফিসারকে খুন করে পালিয়ে আসা মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এবং জসপ্রীত সিংকে নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনের ফ্ল্যাটে এনকাউন্টারে খতম করে বেঙ্গল এসটিএফ এবং পাঞ্জাব পুলিশ। পরবর্তীতে 2021 সালের 11 জুলাই কলকাতা পুলিশের এসটিএফ দক্ষিণ কলকাতার হরিদেবপুরের এক ভাড়া বাড়িতে হানা দিয়ে জেএমবির 3 জন সক্রিয় সদস্যকে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সহ পাকড়াও করে। উগ্রপন্থার এই বিস্তার অনলাইন মাধ্যমে ছড়ায়। 2023 সাল 6 জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন আইএস এর 2 সক্রিয় সদস্য সাদ্দাম এবং সৈয়দকে হাওড়া ইকবালপুর থেকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। 2023 16 সেপ্টেম্বর বর্ধমান থেকে হামিম মণ্ডলকে প্রথম দফায় আটক করা হয়। কাশ্মীরের সাজ্জাদ ভাট মডিউল এবং ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য উদ্ধার হয়। এই পুরো চিত্রপটটার দিকে যদি নজর দিই তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে কেবল একটি নির্দিষ্ট সংগঠন সক্রিয় ছিল না, পাকিস্তানের চোখ ছিল, বাংলাদেশের চোখ ছিল, আর তাদের মূল নজরে ছিল ভিআইপি, ভারতের ভিআইপি। গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর সীমান্ত পারের উগ্রপন্থী দল জামাত উল মুজাহিদিন বাংলাদেশ, যারা বাংলায় বোমা কারখানা ভুয়ো পরিচয়পত্রের জাল বিছায়। আল কায়দা, যারা গ্রামীণ এলাকায় যুবক সংগ্রহ করে বিস্ফোরক তৈরিতে লিপ্ত। আন্তর্জাতিক সংগঠন এই আইএস যারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অনলাইনে তরুণদের মগজ ধোলাই করছে। আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য অপরাধ চক্র, যারা কলকাতার উপকণ্ঠে বিলাসবহুল ফ্ল্যাটে নিজেদের লুকিয়ে এই কার্যকলাপ পরিচালনা করে। আর দেখুন, জৈশ-ই মোহাম্মদের এক জঙ্গি বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ জেলা শহরের আধুনিক আবাসনে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সফরসূচি, তাদের বক্তব্য, রুট ম্যাপ, এই সব কিছু নিয়ে কি প্ল্যানিং করছে। মাননীয় সাংসদ শিশির অধিকারী কি বলছেন তিনি দেখুন। ধরা পড়বে এটা আমরা 3 মাস আগে থেকে জানতাম। ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং শুভেন্দু আক্রমণ হতে পারে এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে এবং তারা নিশ্চয়ই ওই মোদিজি এবং শুভেন্দুবাবুকে টার্গেট করছে। সিক্রেট সার্ভিস অফ ইন্ডিয়া এবং শুধু তাই না, পশ্চিমবাংলার বর্তমান সরকারের যারা পুলিশ বাহিনী বা এসটিএফ যারা আজকে এটাকে ধরেছে, তাদের ধন্যবাদ জানাচ্ছি। পুলিশকে কাজ করতে দিলে পশ্চিমবাংলা পুলিশকে জানাব আমরা মনে করি, জানাব এবং
প্রথমে বাম, পরে তৃণমূল। এই সময়কালে বাংলাকে স্বর্গরাজ্য ভাবতে শুরু করেছিল জঙ্গিরা, কিন্তু সেদিন শেষ এবার, কারণ বিজেপি এবার বাংলার দায়িত্বে রয়েছে। শ্রমিক ভট্টাচার্য, মাননীয় সাংসদ, কি বলছেন দেখুন। মানে এটা ছিল সেফ প্যাসেজ, আর এখন হয়ে গেছে সেফ হোম। সমাজ বিরোধীরা মনে করতো তৃণমূল সরকারটা তাদের সরকার, আর বিভিন্ন মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা, মৌলবাদীদের সাহায্য নেওয়া, ব্লক ভোটের স্বার্থে চালিয়ে যাবার পর সন্ত্রাসবাদীরাও মনে করে ফেলেছিল এই রাজ্যটা তাদের রাজ্য। এটা হ্যাপি হান্টিং গ্রাউন্ড, ওসব কিছু থাকবে না, সব সাফা হয়ে যাবে। এনসিপি এসটিএফ অবশ্যই প্রশংসনীয় কাজ করেছে হামিম মণ্ডলকে সময় মতো ধরে, কিন্তু একজন হামিমকে ধরা মানে পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাওয়া নয়। রাজ্য পুলিশের ডিজি, এসটিএফ প্রধান, সিআরপিএফ কর্তারা জরুরি বৈঠকে বসছেন। অবশ্যই তাদের মাথার উপরে এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে। এদের স্ট্র্যাটেজি এই মুহূর্তে ডেফিনেটলি এটাই হবে যে ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়া নয়, বরং ঘটনা ঘটে যাওয়ার আগে মূল একেবারে শিকড়টাকে উপড়ে ফেলা। সীমান্তবর্তী এলাকায় নজরদারি, অবৈধ অনুপ্রবেশকারীদের পরিচয়পত্র যাচাই, প্রতিটি আবাসন এবং ভাড়াটাদের উপর কড়া পুলিশি নজরদারি, গ্রাসরুট লেভেলে পুলিশি গোয়েন্দা ব্যবস্থাকে শক্তিশালী করা, এই মুহূর্তে এটাই টার্গেট বাংলার নতুন সরকারের। কারণ বাংলাকে জঙ্গিরা তাদের আতুরঘর ভাবা শুরু করে দিয়েছিল। 15 বছরের জঙ্গিদের সেই অভ্যেস বা বিগত 34 বছরের জঙ্গিদের সেই ভাবনা, সেগুলোকে সরাতে হবে, সেগুলোকে উপড়ে ফেলতে হবে। আর সেটা করতে গিয়ে বিজেপি সরকারের প্রথম পদক্ষেপ ছিল, যখন অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলেন, বাহবা দিলেন যে শুভেন্দু অধিকারী অলরেডি বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছেন, যে ডেফিনেটলি আগে দেশ তারপর অন্য কিছু, নেশন ফার্স্ট। আর সেই বিষয়টাকে মাথায় রেখেই যে করিডোর এতদিন পর্যন্ত জঙ্গিরা ভেবে এসেছিল যে তাদের সেফ প্যাসেজ, সেফ করিডোর, সেফ আস্তানা, সেটা আস্তে আস্তে ভাঙবে। কারণ কাঁটাতার বসছে, জ্বালা ধরছে পাকিস্তানের, কাঁটাতার বসছে, জ্বালা ধরছে বাংলাদেশের, কাঁটাতার বসছে, জ্বালা ধরছে চীনের। এই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত রাষ্ট্রগুলো এতদিন এই কাঁটাতার না থাকার জন্য বিভিন্নভাবে এই ভারতবর্ষকে টার্গেট করার সাহস অন্তত দেখিয়েছিল, এবং তার জন্য দায়ী ছিলেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই দিন শেষ। কাঁটাতার বসানো এবং যেভাবে অনুপ্রবেশ আটকানোর চেষ্টা এই সরকার করেছে, এবং তাকে যথাযথ সাহায্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার করছে, তাতে খুব স্বাভাবিক এই বক্তব্য বা বাঙালি হিসেবে, ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে এটা মানছি, প্রত্যেকে এটা বিশ্বাস করছি যে ডেফিনেটলি নেশন ফার্স্ট থাকলে রাজনীতি পরে করা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও দেখছেন নিশ্চয়ই, শুনছেন নিশ্চয়ই, আজকে তিনি যা তৈরি করে দিয়ে গেছেন এই রাজ্যটাকে, সেখান থেকে টেনে তুলে এগিয়ে নিয়ে গিয়ে সোনার বাংলা গড়া যে চ্যালেঞ্জ ফর নিউ গভর্নমেন্ট। তবে আমরা আশা করি এই সরকার পারবে, ডেফিনেটলি পারবে। আজকে এখানেই শেষ করবো বিগ স্টোরি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।